5 কোটি টাকা দিলেও আমি হিজাব খুলবো না, শুধুমাত্র কাজের জন্য হিজাব খোলা। আমার এই বাস্তব জীবনে হিজাব ব্যবসায়ী তাই মনে হয়। আপনি যদি শিরোনাম খোঁজেন তাহলে বলেন পেটের দায়ে হিজাব খোলা, এমন একটা দিয়ে দিন, পেটের দায়ে হিজাব খোলা। হিজাব অবশ্যই করব, হিজাব অবশ্যই করব, হিজাব অবশ্যই করব, কিন্তু প্রফেশনাল পেট বলে কাজ যদি করতে চাই হিজাব তো এখনো পড়তেছে, স্টিল অলরেডি হিজাব আছে। আজকে বলি সবাই বলছে যে হিজাব খুলবো না, আবার হিজাব হচ্ছে নারীদের পর্দার একটা অংশ, কিন্তু আমি কাজের জন্য হিজাব খুলছি। এখন আসলে আমি কোনটাকে বেশি প্রায়োরিটি দিব? আমার ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমার পর্দাকে বেশি প্রায়োরিটি দিব না কাজকে বেশি প্রায়োরিটি দিব? আমি বলি বাস্তবতা যেটা, বাস্তবতাটা হচ্ছে আমি বাস্তবতাতে বিশ্বাসী। দিন শেষে আমার বাবা মা আমার বাচ্চাদের সমস্ত লায়াবিলিটি আমার কাঁধে। হ্যাঁ, এখন আপনি যদি আমাকে বলেন আমার কাজের জন্য, আপনারা খেয়াল করে দেখবেন শুধুমাত্র কাজের জন্য হিজাব খোলা, কাজের জন্য, আবারও বলছি শুধুমাত্র কাজের জন্য। আমার এই বাস্তব জীবনে হিজাব ব্যবসায়ী তাই মনে হয়। আপনার কথা তাই মনে হচ্ছে। হিজাব ব্যবসায়ী বলতে কি বোঝাতে চান এক্সপ্লেইন করেন আপনি, তারপর আমি আপনার উত্তর দিচ্ছি। আপনি বললেন যে হিজাব একবার খুলছেন, একবার বলছেন যে হিজাবের জন্য কাজ পাচ্ছেন না, আপনি এবার বলছেন যে হিজাব হলো আমি কাজে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, কিন্তু হিজাবটা তো আমাদের ইসলামের দিক থেকে পর্দার একটা অংশ। তো সেই হিসেবে আপনি একবার খুলছেন হিজাব, আবার ধরছেন, আবার খুলছেন, আর বলছেন বাস্তবতায় বিশ্বাসী, সেই হিসেবে বললাম। দেখেন আমি হিজাবটা বলতে কি আমি তো পরিপূর্ণ পর্দাটা আমি করতে পারছি না। একটা আর্টিস্ট কখনো পরিপূর্ণ পর্দা করতে পারে না যতক্ষণ সে মিডিয়া থেকে টাটা বাই বাই না দেয়। যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে আছি, যেহেতু আমাকে কর্ম করে খেতে হচ্ছে, যেহেতু আমি কাজ করছি, সেক্ষেত্রে আমি হিজাব পরছি, আমি বরখা পরছি অফ ক্যামেরায় এবং অন ক্যামেরায়। যখন আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি বা আমার প্রজেক্টগুলো আসছে, তখন কিন্তু আমি চেষ্টা করছি বেস্ট এফোর্ট দিয়ে। যেখানে আমি অবশ্যই ব্র্যান্ডের সঙ্গে কথা বলে নিচ্ছি যে আমি কি এখানে হিজাবটা ক্যারি করতে পারবো। ব্র্যান্ড যদি বলছে যে ইয়েস আপু ইউ ক্যান, দেন আমি ওটা করছি। আর যদি বলছে না আপু এটা আসলে ফুটবে না বা আমাদের অবজেকশন আছে, তখন কাজের সাথে আমি হিজাবটাকে জাস্ট খুলে রাখছি, দ্যাটস ইট। কিন্তু এইখানে আপনারা ধর্মটাকে নিয়ে আসবেন না, সরি, এটা একদমই ব্যক্তিগত একটা আমার কি বলে ব্যক্তিগত একটা জায়গা। এটা প্রত্যেকটা নারীর একটা খুবই সেনসিটিভ একটা পার্ট। এটাকে কখনোই আপনারা ব্যবসার সাথে তুলনা করবেন না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। সাধারণ জনগণ আপনি যেভাবে এক্সপ্লেইন করলেন, এটা সাধারণ জনগণ তো বুঝবে না। তো আপনি হয় খোলেন নয় হিজাবটা ধরে রাখেন। এখন শুনেন একটা কথা, সাধারণ জনগণ সবই বুঝবে সময়ের সাথে, একটু সময় দিতে হবে। হ্যাঁ, কারণ হঠাৎ করে বর্ষা চৌধুরী খুব খোলামেলা 3 কোয়ার্টার পরে যে বর্ষা চৌধুরী স্টেজ করে লাখ লাখ টাকা উপার্জন করতো একটা সময় গান দিয়ে, সেই গান থেকে কনভার্ট হয় এখন কিন্তু গানেই আমি নাই, কনভার্ট হয়ে আমি ডে বাই ডে যখন নিজেকে চেঞ্জ করছে, এটা রিসিভ করার জন্য অডিয়েন্সের টাইম লাগে। হুট করে অডিয়েন্স যে কোনোটা রিসিভ করবে না। সো আমাকেও অডিয়েন্স রিসিভ করবে, এটার জন্য অডিয়েন্সকেও আমাকে বুঝাইতে হবে এবং অডিয়েন্সও আমাকে বুঝতে হবে, দ্যাটস ইট। আমরা দিন শেষে আমরা বলতে পারি কাজের খাতিরে বর্ষা খুলতে পারে হিজাব, কাজের খাতিরে। এবং যদি সেখানে অবজেকশন থাকে, অবজেকশন আবারও নোট করছি, নোট দিস পয়েন্ট, যদি লেখা থাকে বা যদি আমাকে ব্র্যান্ড বলে আপনি এখানে হিজাবটা পড়তে পারবেন না, আমি কিন্তু আমার হাইলি রিকোয়েস্ট করি ব্র্যান্ডের সাথে যখন কাজ করি। তাহলে আমি কোনটাকে আসলে বেশি প্রাধান্য দেব, ইসলামিক মানে ইসলামটাকে নাকি আমার মনটাকে প্রাধান্য দেব আগে? আচ্ছা, আমি ভেতর থেকে আল্লাহকে কতটা ভয় পাই, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করছি কিনা, আমি সেখানে আমাকে আগে বেশি পরিমাণে প্রাধান্য দেব। আমি সবচেয়ে বেশি প্রাধান্য দেব আমার ইমানটাকে, আমি সৎ আছি কিনা, আমি অনেস্ট আছি কিনা, আমি যে কথাগুলো বলি সেই কথাগুলোর মধ্যে কতটা গার্ডস দিয়ে বলি। একটা মানুষ কিন্তু শুধুমাত্র মাথায় কাপড় দিয়েই প্রমাণিত করা যাবে না সে মানুষটা ভালো কি খারাপ। তাহলে পৃথিবীতে অনেক অনেক নারীরা আছে, তাই না? আজকে একটা প্রশ্ন, অনেক নারী আছে যারা পর্দা করেন না, অনেক হিরোইনরা আছে পর্দা ধারে কাছেও যান না, কিন্তু এই বর্ষা চৌধুরীর পর্দা নিয়ে এত আলোচনা সমালোচনা কেন হচ্ছে আপনি কি মনে করেন? আলোচনা সমালোচনার পেছনে কারণটা আছে যে আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে 5 কোটি টাকা দিলেও আমি হিজাব খুলবো না, আমাকে মাথার কাপড় খোলানো যাবে না। হ্যাঁ, এরকম একটা স্টেটমেন্ট আমি দিয়েছিলাম। এবং ওই সময় আপনারা এটা অবশ্যই কাটবেন না, রাখবেন, ওই সময় আমি মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত ছিলাম। আমি সাইকিয়াট্রিস্ট, সাইকোথেরাপিস্ট এবং নিউরোলজিস্ট, আমার নার্ভে রক্ত জমে গেছিলো। আমি অনেকগুলো ডক্টরের আন্ডারে ছিলাম ওই মোমেন্টে, আমি অনেক মেডিসিনের ওপরে ছিলাম। অ্যান্ড তখন হয় না যে আপনারা দেখেছেন আমার যে দুর্ঘটনাটা ঘটে গেল লাস্ট ইয়ারই 2024-এই, তো এরকম ট্রমাটাইজের মধ্যে আমি বুঝতে পারছিলাম না আমি কখন কি বলছি। ইভেন তো ওই লাস্ট স্টেজে যখন আমি বলছি যে 5 কোটি টাকা দিলেও আমি ছাড়তে পারবো না, তখন আমার মাথায় কাজ করে নাই ভাই আমার বাপ যে হাসপাতালে বা আমার আব্বুর যে ডায়ালিসিস করাইতে হবে, আমার আব্বুর যে অবস্থা, আমার বাচ্চার যে অবস্থা, আমি তখন কি করবো, আমি যে কথাটা বলে ফেললাম, এর জন্য আমি ক্ষমা চাচ্ছি।